বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পেশা পরিবেশ থেকে নেওয়া প্র্যাকটিস সেট। এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রাজ্য পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর নিচে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেশা প্রবেশ 2024-এর পেশা প্রবেশের, এটা এই মাসের পেশা প্রবেশ। তো এই পেশা প্রবেশ থেকে কিন্তু আমরা আজকের এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। তো প্র্যাকটিস সেটটা আমরা একটু জুম করে বড় করে নেব, তাহলে দেখতে পাবো যে এর তাহলে এগুলো দেখতে সুবিধা হবে। তো চলুন আমরা একটু জুম করে বড় করে নিই। তো জুম করে বড় করে নেওয়ার পরে পাচ্ছেন যে লেখা আছে পরীক্ষার প্রস্তুতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার প্রস্তুতি, আর এখানে লেখা রয়েছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। আপনারা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাস তো জেনেই গেছেন যে রিজনিংয়ে থাকবে 25 নম্বর, অঙ্কে থাকবে 25 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 25 নম্বর, এই তিনটি বিষয় থাকবে 75 নম্বর মোট, আর 10 নম্বর থাকবে ইংরেজি। তো এই প্র্যাকটিস সেটে 10 নম্বরের ইংরেজি কিন্তু প্রথমে দেওয়া আছে। এই ইংরেজি প্র্যাকটিস সেটটা আমরা সমাধান করব ঠিকই, তবে আমরা কিন্তু এই আগে শুরু করব 10 দাগ থেকে, অর্থাৎ 10টা ইংরেজির পরে যে 11 দাগ আছে, 11 দাগ থেকে আছে কিন্তু আপনার জেনারেল স্টাডিজের প্র্যাকটিস, মানে জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো আমরা জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করার পরে তবেই কিন্তু আমরা এই ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো চলুন আমরা চলে যাই জেনারেল স্টাডিজের প্র্যাকটিসটা দেখি, জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন কী আছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর মনে রাখবেন যে যদি আপনি অঙ্ক, রিজনিং এবং এরকম জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। আর যদি আপনি আর এডুকেশন স্কুলে হাত ধরেন তাহলে প্রথমবারেই আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা পাশ করবেন। এবং যার শেষ পর্যায়ের দিকে আছে, এখনও পর্যন্ত আপনারা কোথাও হেল্প নেননি, তাহলে সরাসরি আমাদের কাছে ফোন করুন, আমাদের হেল্প নিন, আপনার অবশ্যই পাস আপনার হবেই। তো যোগাযোগ করতে অবশ্যই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। আমরা চলে যাব আজকের প্রথম প্রশ্ন দেখব। তো চলুন আজকের প্রথম প্রশ্ন 11 দাগের এই প্রশ্নটা দিয়ে জেনারেল স্টাডিজ শুরু। আমি আবার বলছি জেনারেল স্টাডিজ শেষ করার পরে কিন্তু আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো 11 দাগের প্রথম প্রশ্ন আছে, কিন্তু আপনারা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। ভারতের প্রথম বিমানবাহী রণতরীটির নাম কি? বিমানবাহী রণতরী। তো বিমানবাহী রণতরীটির, ভারতের প্রথম বিমানবাহী রণতরীটির নাম কি? দেখুন আইএনএস বিক্রান্ত, আইএনএস নীলগিরি, আইএনএস কুকুরি, আইএনএস হিমগিরি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো ভারতের প্রথম বিমানবাহী রণতরীটির নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর আইএনএস বিক্রান্ত। এখন আমরা এই প্রশ্নটা সম্পর্কে একটু জানবো, আইএনএস বিক্রান্ত কী। তো আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতের প্রথম বিমানবাহী রণতরী। এখন এটি কিন্তু প্রথম আমাদের দেশে ভারতের প্রথম কিন্তু দেশীয় পদ্ধতিতে এই বিমান রণতরীটা তৈরি হয়েছে। 9 জানুয়ারি 2022-এ কিন্তু আইএসসি দ্বারা কিন্তু এটা সূচনা করা হয়েছিল, এবং উচ্চ সাগরের জটিল কৌশল চালানোর জন্য সমুদ্র পরীক্ষার আরেকটি সেটের জন্য যাত্রা করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেটা ছিল কিন্তু 9 জানুয়ারি 2022। ভালো করে বুঝবেন, 9 জানুয়ারি 2022। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটি কিন্তু 2022 সালের আগস্ট মাসের মধ্যেই কিন্তু ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 40,000 টন ওজনের বিমানবাহী রণতরী ভারতে নির্মিত সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল যুদ্ধজাহাজ। 2021 সালের অক্টোবরের 10 দিনের সমুদ্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল কিন্তু এই আইএনএস বিক্রান্ত। এটা গেল তো আইএনএস বিক্রান্ত। আর আইএনএস বিক্রমাদিত্য, এই সম্পর্কে আপনাদের কিছু বলে রাখি। আইএনএস বিক্রমাদিত্য ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। আইএনএস বিক্রমাদিত্য এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সাথে সাথে এটাও ইনফরমেশন দিয়ে রাখি, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। এটা কিন্তু জানুয়ারি 2022 অনুযায়ী আমি কিন্তু একটা কথা বলে রাখলাম, তবে আমরা বর্তমানে কিন্তু সেটাই চলছে ভারতীয় নৌবাহিনী। আর সঙ্গে আরেকটা ইনফরমেশান, ভারতীয় নৌবাহিনী দিবস এটা কয় পালন করা হয়? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর কিন্তু ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয়। তো এটা ছিল কিন্তু 11 দাগের প্রশ্ন। এবার আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। তো 12 দাগের প্রশ্ন কী আছে? তো এখানে 12 দাগের প্রশ্ন আছে, দাসপ্রথা বিলোপের সঙ্গে যুক্ত গভর্নর জেনারেল ছিলেন কর্নওয়ালিস, বেন্টিং, ডালহৌসি আর রিপন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো আমরা একটু আপনাদের বলে রাখি, দাসপ্রথা গবাদি পশুর মতোই কিন্তু হাটে বাজারে কেনাবেচা হতো মানুষ, দাস হিসাবে কিন্তু বিক্রি করে দেওয়া হতো তাদেরকে। আর 19 শতকের শেষার্ধ থেকে পুরো দুনিয়ায় দাস ব্যবসা বিলুপ্ত হতে শুরু করলেও দাসপ্রথার ইতিহাস অতি প্রাচীন। এই বর্বর প্রথাকে উচ্ছেদ করার জন্য আন্দোলন এবং সংগ্রাম চলে এসেছে অনেক দিন ধরে। সেই আন্দোলন ও সংগ্রামের ফলশ্রুতি দুনিয়া থেকে ধীরে ধীরে কিন্তু দাসপ্রথা বিলুপ্ত ঘটেছে। এই অমানবিক প্রথার অবসানকে চিহ্নিত করতে এবং প্রথাটির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নায়কদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 1948 থেকে প্রতি বছর কিন্তু 23শে আগস্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস পালন করা হয়। রিমেম্বার, তারিখটা আবার বলে দিচ্ছি আপনাদের, 1948। এখানে লিখে দিচ্ছি 1948 সালের 1948 সাল থেকে 23শে আগস্ট এই ইউজি কিন্তু প্রতি বছর আন্তর্জাতিক দাসপ্রথা বিলুপ্ত দিবস পালন করা হয়। আপনি কিন্তু এই ইনফরমেশনগুলো জেনে নিলেন। ইনফরমেশন যত জানবেন দেখবেন আপনি কিন্তু জেনারেল স্টাডিজ ডিপ্থ হবেন।
তো এ তো গেল আপনি দাসপ্রথা সম্বন্ধে শুনলেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে দাসপ্রথা বিলুপ্তির সঙ্গে কোন গভর্নর জেনারেল যুক্ত? তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এটা কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন এই যে লর্ড উইলিয়াম বেন্টিং, এনার সম্বন্ধে দুটো কথা আপনারা শুনে রাখুন, আপনাদেরই তাতে লাভ হবে বা ক্ষতি হবে না। বাংলার কিন্তু বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু এই লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং যিনি কিন্তু প্রচুর ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রচুর ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন। আমি ওনার একটু পরিচয় দেবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। 1828 থেকে 1833 পর্যন্ত উনি কিন্তু বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল। ভালো করে মনে রাখবেন, 1833 সাল পর্যন্ত কিন্তু এটা ছিল, যখন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। 1828 থেকে 1823 পর্যন্ত বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল, আর ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটা হচ্ছে 1833 থেকে 1835। এটা আপনি মনে রাখবেন। আর এই 1828 থেকে 1833-এর মধ্যেই উনি কিন্তু যথেষ্ট মানে যে ইংরেজ হিসেবে যে এমন দয়াশীল কাজ আমাদের ভারতবর্ষে দেখিয়েছেন, যে ওনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লিখে রাখলেও ভুল হবে না, এবং মানুষের মনে কিন্তু সেভাবে গেঁথে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। অন্যান্য গভর্নরের থেকে, ইংরেজ গভর্নরদের থেকেও কিন্তু তিনি ফুল আলাদা ছিলেন, অনেকটা মানবিক তখনকার দিনে লর্ড উইলিয়াম বেন্টিং। দেখুন, উনি কিন্তু সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিলেন। আপনারা জানেন অবশ্যই সতীদাহ প্রথার বিষয়টা। তো সতীদাহর প্রথার কিন্তু উনিই কিন্তু বিলুপ্ত ঘটিয়েছিলেন, যে সতীদাহ প্রথা হবে না, এরা অমানবিক অত্যাচার করা যাবে না। তাহলে একজন ইংরেজ সেই সময় কত মানবিক হলে এটা করতে পারে। তো 1829 সালে কিন্তু সতীদাহ প্রথা তিনি বিলুপ্ত করেছিলেন। শুধু তাই না, 1830 সালে ঠগ নির্মূল করেছিলেন। 1830 সালে উনি কিন্তু ঠগ নির্মূল করেছিলেন। 1829 সালে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, মানে বিলুপ্ত করেছিলেন। 1830 সালে কিন্তু ঠগ নির্মূল করেছিলেন। আর 1833 সালে সনদ চার্টার অ্যাক্ট পাশ করান তিনিই কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ওনার আরও কিছু অবদান আছে, যেমন ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনকে কিন্তু এই উইলিয়াম বেন্টিংকে বলা হয়। শিশু বলি এবং কন্যা শিশুর হত্যা এসব কিন্তু তিনি নিষিদ্ধ করেছেন। তিনি বিচার বিভাগীয় তদন্ত করে কিন্তু তিনিই নিষিদ্ধ করে ফেলেছিলেন। ভারতের সর্বাধিক আলোকিত এবং উদার গভর্নর জেনারেল হিসেবে পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। একটা প্রশ্ন একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি এই বিষয়টা মানে যত আলোচনার মধ্যে রাখবেন ততই আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন। অতএব স্কিপ করবেন না। পড়াশোনার বিষয়ে আপনি যত শুনবেন ততই কিন্তু আপনার জ্ঞান বাড়বে। তো আমরা চলে যাবো 13 দাগের এই প্রশ্নে। প্রশ্ন হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও চলচ্চিত্র। তো এই যে স্যার, এই যে শান্তিস্বরূপ ভাটনগর স্যার, ইনি কিন্তু একজন বিজ্ঞানী। কী বিজ্ঞানী? রাসায়নিক বিজ্ঞানী, মানে রসায়নে কিন্তু ওনার ব্যাপক অবদান। তো এনার জন্যই কিন্তু এনার মানে সম্মানস্বরূপ এই বিজ্ঞান ও প্রযুক্তি মানে শান্তিস্বরূপ ভাটনগর এই পুরস্কারটা বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। তো এই শান্তিস্বরূপ ভাটনগর সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। 1894 সালে কিন্তু 21শে ফেব্রুয়ারি এনার জন্ম হয়। 1894 সালে 21শে ফেব্রুয়ারি এনার জন্ম হয়। আর 1955 1 জানুয়ারি এনার মানে অবসান হয়, এনার জীবন অবসান হয়। ইনি ছিলেন কিন্তু একজন খ্যাতনামা রসায়ন বিজ্ঞানী, যিনি ভারতের একাডেমিক ও বৈজ্ঞানিকদের প্রশাসনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ তথা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর প্রথম মহাপরিচালক ছিলেন এবং ভারতের গবেষণাগারের জনক হিসেবে পরিচিত লাভ করেন। তিনি ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রথম সভাপতি ছিলেন। 1958 খ্রিস্টাব্দে ভারত সরকারের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্ব অবদান রেখেছেন। এমন বিজ্ঞানীদের সম্মানিত করতে কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে শান্তিস্বরূপ ভাটনগর, এই স্যারের পরিচিতটা আমি পড়েছি সেই ক্লাস 7-এর বিজ্ঞান বইতে কিন্তু বিজ্ঞানীরা ছিলেন, যেমন হোমি জাহাঙ্গীর ভাবা, ওখানে আছে জগদীশচন্দ্র বসু, তারপরে স্যার মানে প্রফুল্লচন্দ্র রায়, তো তারপরে ওখানেই ছিলেন কিন্তু এই শান্তিস্বরূপ ভাটনগর। তো ওনাদের জীবনী আমি পড়েছি সেই সময় ক্লাস 7-এর যে বই মানে ভৌতবিজ্ঞান বই ছিল, তাদের কিন্তু এই বিজ্ঞানীদের জীবনীগুলো ছিল। আর সেই জীবনীগুলো আমার এত পড়তে ভালো লাগতো, আর তাদের ছবি আমার মনের মধ্যে এখনও পর্যন্ত ফুটে আছে, যে এই জায়গাটা এরকম ছিল, ওই জায়গাটা এরকম ছিল, ছবিটা এরকম ছিল। তো আমি আজকে আপনাদের সামনে শান্তিস্বরূপ ভাটনগর স্যারের কিন্তু আমি একটা ছবি আপনাদের সামনে তুলে দিলাম। আপনারা অবশ্যই ছবিটা দেখুন, আপনাদের মনে কিন্তু থাকবে এই স্যারের উনি যে কত বড় মাপের বিজ্ঞানী, এসব কিন্তু বুঝিয়ে বলা যায় না। তো আপনাদেরকে বারবার করে বলছি, আপনারা যত 5 to 10 পর্যন্ত ভালো করে পড়েছেন, সবাই কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবেন, কারণ এর মধ্যেই কিন্তু জেনারেল স্টাডিজ ঘোরাফেরা করে। তো আপনারা ভুলে যাবেন না। সবার শেষে একটা কথা, আপনারা ভালো করে পড়াশোনা করুন, মন দিয়ে শুনুন ক্লাসগুলো, দেখবেন আপনার সময় বিফলে যাবে না।
আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন যেটা আছে দেখুন, লোকসভার স্পিকার কে? তো আপনারা তো জানেন এখানে তবু অপশান দেওয়া আছে ওম বিড়লা, পি.এস. সাংমা, সোমনাথ চ্যাটার্জি, সুমিত্রা মহাজন। তো এখানে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, যেগুলোর উত্তর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু ওম বিড়লা। কেন ওম বিড়লা? কারণ ইনি কিন্তু পরপর এই দ্বিতীয়বারের জন্য কিন্তু লোকসভার স্পিকার হলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর স্বয়ং কিন্তু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনার নাম কিন্তু প্রস্তাব করেছিলেন। তাই কিন্তু টানা দ্বিতীয়বারের জন্য কিন্তু লোকসভার স্পিকার হিসেবে নিযুক্ত হলেন ওম বিড়লা। অবশ্যই আপনারা ওম বিড়লার ছবিটা দেখেছেন টিভিতে যখন আলোচনা হয়। এখন আমরা 15 দাগের এই প্রশ্নটা দেখব। তো 15 দাগের প্রশ্ন কী আছে? 15 দাগের প্রশ্ন আছে ব্ল্যাক প্যাগোডা আছে। দেখুন ব্ল্যাক প্যাগাডো আছে কোথায়? মিশর, শ্রীলঙ্কায়, কোণার্ক, মাদুরায়। তো এই যে ব্ল্যাক প্যাগাডো, এই হয়তো এখানে আপনারা বুঝতে পারছেন ব্ল্যাক মানে কালো, কিন্তু এখানে ব্ল্যাক প্যাগাডো এটা হচ্ছে কার নাম? তো এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দিরের নাম হচ্ছে ব্ল্যাক প্যাগাডো। কোণার্কের সূর্য মন্দিরের অপর নাম কিন্তু ব্ল্যাক প্যাগাডো। ভারতের মধ্যে একটি রাজ্য হলো উড়িষ্যা। আর এই উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত পুরী শহরের প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কোণার্ক 13তম শতাব্দীর এর একটি সূর্য মন্দিরের বাড়ি। প্রায় 1250 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবকে কিন্তু মন্দিরটি নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়। হিন্দু সূর্যদেবতা সূর্যকে উৎসর্গীকৃত মন্দির কমপ্লেক্স অবশিষ্টাংশে একটি 100 ফুট উচ্চ রথের আবির্ভাব রয়েছে, যার মধ্যে প্রচুর চাকা এবং ঘোড়া রয়েছে, যা সমস্ত পাথর দিয়ে খোদাই করা হয়েছে। বুঝতে পেরেছেন আশা করি। কোণার্কের সূর্য মন্দিরটি ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব বোঝাতে 10 টাকার ভারতীয় মুদ্রার নোটের বিপরীতের দিকে কিন্তু চিত্রিত করা আছে এই কর্ণাটকের সূর্য মন্দির। অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে ভারতীয় 10 টাকা নোটের মুদ্রায় কোণার্কের সূর্য মন্দিরের ছবি আছে, এটা কিন্তু আপনারা এখান থেকে জেনে নিলেন। তো আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কী আছে দেখব। তবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? ব্ল্যাক প্যাগোডা আছে কিন্তু কোণার্কে, অর্থাৎ সূর্য মন্দির। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। এখানে আছে কামান এই শব্দটির সঙ্গে যুক্ত স্নুকার, বিলিয়ার্ড, গলফ আর হকি। কামান হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে এটা হচ্ছে স্নুকারের সঙ্গে যুক্ত, স্নুকার। অর্থাৎ 16 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। 17 দাগের প্রশ্ন আছে প্রাকৃতিক নির্বাচনে নিয়মের সঙ্গে যুক্ত। প্রাকৃতিক নির্বাচনের নিয়মের সঙ্গে যুক্ত, প্রাকৃতিক নির্বাচন নিয়মের সঙ্গে যুক্ত। এখানে আছে দেখুন, আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো। এদিকে আমি একটু সরিয়ে নিয়ে এলাম। তো তো এখানে কিন্তু আছে অপশান আছে, এখানে অপশান আছে দেখুন ডাল্টন, ডারউইন, কেপলার, মেন্ডেল। তো এখানে সঠিক উত্তর কী হবে? বিজ্ঞানী ডারউইন। এই বিজ্ঞানী ডারউইন কিন্তু এই মতবাদের প্রবক্তা। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ডারউইন। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নূতন প্রজন্মের উৎপত্তিকে কিন্তু বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। দেখুন আপনার সুন্দরবন, তো সুন্দরবনে কারা থাকে? হিংস্র পশু, জন্তু, জানোয়ার এরাই থাকবে। আপনি কোথায় থাকবেন? আপনি আপনার এলাকায় থাকবেন, অর্থাৎ আপনার পরিবেশে থাকবেন। ওই পরিবেশে তারাই মানিয়ে নেবে, আপনার পরিবেশে আপনি মানিয়ে নেবেন। আপনারও যেমন চারিপাশের সবার সঙ্গে মোকাবিলা করে আপনাকে বসবাস করতে হয়, তেমনই কিন্তু বন্য পশুদের বন্যের মধ্যে কিন্তু মানে তাদেরকে প্রতিকূল পরিবেশটাকে জয় করে, মানে তাদের পরিবেশটাকে জয় করে কিন্তু তাদেরকে বসবাস করতে হয়। আজকে যে কোনো প্রাণী, যেমন দেখুন বাঘ যেমন হরিণ শিকার করে, তাহলে হরিণরাও কিন্তু মানে সেই রকম একটা পরিবেশ বনের মধ্যে তৈরি করে রেখেছে যে এই এলাকাটা আমাদের। এইগুলো এই যে মানিয়ে নিয়ে পরবর্তী প্রজন্মকে নিয়ে আসার এই মানে এই বিষয়টাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। আর এটা কিন্তু চার্লস ডারউইন ক্লাস 10-এর বইতে আপনাদের পরিষ্কার দেওয়া আছে। বিজ্ঞানী চার্লস ডারউইন কিন্তু এই মতের প্রবক্তা। এখন এখানে যে ডাল্টন আছে, ডাল্টনটাকে এটাও কিন্তু ক্লাস 10-এর বইতে আছে, ভালোভাবেই দেওয়া আছে। তো ডাল্টন হচ্ছে পরমাণুবাদের জনক, অর্থাৎ পরমাণুর যে মডেল সেটা কিন্তু ডাল্টন তৈরি করেছিলেন। এখানে যে মেন্ডেল আছে, মেন্ডেল হলো বংশগতির জনক, যাকে আমরা বংশগতির জনক বলবো। মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। তো এখানে ডাল্টন আছে ক্লাস 10-এর বইতে, ডারউইন আছে ক্লাস 10-এর বইতে, মেন্ডেল আছে কিন্তু ক্লাস 10-এর বইতে। অবশ্য এই যে ডাল্টন, এটা কিন্তু ক্লাস 8-এর বইতেও এখন পরিষ্কার করে পরমাণুর যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু ডাল্টনের সে স্ট্রাকচার সহ কিন্তু ক্লাস 8-এর বইতেও কিন্তু অনেকটা আছে। তো আপনি এখান থেকে যে প্রশ্নগুলো পেলেন, ডারউইন, ডাল্টন এবং মেন্ডেল যে অপশনগুলো পেলেন, সবগুলো কিন্তু ক্লাস 10-এর বইতে আছে। তো মেন্ডেল কিন্তু বংশগতির জনক, ডারউইন কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদের জনক, আর ডাল্টন হচ্ছে পরমাণু মডেলের জনক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরমাণুবাদের জনক হচ্ছে ডাল্টন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যে কেপলার দেখছেন, এখানে যে কেপলার দেখছেন, এই কেপলার হলেন একজন কিন্তু গণিতবিদ, জ্যোতির্বিদ,
অর্থাৎ জ্যোতিষী, জ্যোতির্বিদ নিয়ে কিন্তু এনার আলোচনা। কেপলারের গ্রহের গতিসূত্র, এটা কিন্তু তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে 3টি সূত্র রচনা করেছিলেন এই কেপলার, গ্রহের গতিবিধি নিয়ে, গতিসূত্র, গ্রহের গতিসূত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। মহাকাশযানে একজন নভোচারী সূর্য থেকে দূরের আকাশকে কেমন দেখেন, মানে আকাশকে কেমন দেখেন, এটাই হচ্ছে ব্যাপার। সাদা, লাল, নীল, কালো। এখন এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই তো আমরা কি দেখব, মহাকাশচারী একজন মহাকাশযানে একজন নভোচারী সূর্য থেকে দূরের আকাশকে কেমন দেখবে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো মহাকাশে থাকা একজন নভোচারীর কাছে আকাশটি সবসময় কিন্তু কালো দেখাবে। আর এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে মহাশূন্যে এমন কোনো বায়ুমণ্ডল নেই যা সূর্যের আলোর বিক্ষেপণ করতে পারে। যেহেতু সূর্যের আলো মহাকাশে বিক্ষিপ্ত হয় না, তাই কোনো বিক্ষিপ্ত আলো নভোচারীর চোখে পৌঁছায় না। কারণ বিক্ষিপ্ত না হলে, আপনার আলো যদি বিক্ষিপ্ত না হয়ে আপনার চোখে আসে, আপনি কী করে বুঝবেন? তো যখন আলো বিক্ষিপ্ত হবে না, বায়ু থাকলে তো বিক্ষিপ্ত হবে, তো সেটাই তো নেই, তাহলে কী করে হবে? তাই কিন্তু এই নভোচারীরা আকাশকে, অর্থাৎ সেই কারণে আকাশকে তাদের কাছে কালো রূপে প্রদর্শিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। এখানে আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 19 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কর্ণাটকের সেল এর প্ল্যান্টটি অবস্থা ব্যাঙ্গালোর, ভদ্রাবতী, বেলগাঁও আর হুগলি। তো এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের সঠিক উত্তরটা আমি করতে পারিনি। এই বিষয়টা আমার ঠিক আমি বুঝতে পারলাম না, এটা মানে আমার মধ্যে আসেনি, যার জন্য আমি এটা বলতে পারছি না এর উত্তরটা কী হবে। এখন এটা আপনাদের কাছে কমেন্ট করতে দেওয়া থাকলেও আপনারা অবশ্যই বলবেন যে এই জায়গাটা এই প্রশ্ন উত্তরটা কী হবে। আমরা 20 দাগের এই প্রশ্নটা চলে যাব। এখন এখানে প্রশ্ন আছে, চতুর্থ স্টেট এই শব্দটি বোঝায় অনগ্রসর রাজ্য, বিচার বিভাগ, প্রেস, চা বাগান। তো খুব ইন্টারেস্টিং আরেকটা প্রশ্ন, এই যে চতুর্থ স্টেট, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই চতুর্থ স্টেট, এই নামকরণটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। কেন মার্কিন যুক্তরাষ্ট্র কোন কাজে এই চতুর্থ স্টেট কথাটা বলেছেন? প্রধানত তাদের 3টি স্টেটের মধ্যে প্রথমটা হচ্ছে যাজক, দ্বিতীয়টা হচ্ছে অভিজাত, এবং তৃতীয় সেটা হচ্ছে স্টেট। এটা ছিল কিন্তু সাধারণ মানুষের ব্যাপার, এটা সাধারণ মানুষের মধ্যে 3টি স্টেট। এখন চতুর্থ স্টেটটা কি? তো চতুর্থ স্টেটটা হলো কিন্তু প্রেস, যে প্রেসে কিন্তু কী হয়, লেখালেখি হয়, আর সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চতুর্থ স্টেট। কারণ এটাই কিন্তু গণতন্ত্রকরণের কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি আমরা না কোনো দেশ সম্বন্ধে কিছু বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে উন্নতি হবে না। সমস্তটাই যদি প্রেস যদি না আমাদেরকে দেয়, সাপ্লাই করে, তাহলে উন্নতি হবে না। সেটাই কিন্তু সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একদম চতুর্থ স্টেট, যেটাকে আমরা বলবো প্রেস। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ স্টেট হচ্ছে প্রেস। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এরম কিছু প্রশ্নের সাথে আপনি যুক্ত হন। দেখুন অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমরা 21 দাগের প্রশ্ন দেখব। 21 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোন ফসল নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করেন? তাহলে আপনারা সাধারণত ভাববেন যে সবসময় ডাল জাতীয় ফসল হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ ঘটায়, ডাল জাতীয় ফসল। এর মধ্যে ডাল জাতীয় ফসল কোনটি? অপশান দেখব, চাল, গম, নিশ্চয়ই ডাল জাতীয় ফসল না। এখানে আছে মটরশুঁটি, ভুট্টা। তাহলে চাল আর এই যে গম আর এই যে ভুট্টা, এইসবই একই জিনিস, এগুলোর মধ্যে নাইট্রোজেন থাকবে না। ডাল জাতীয় আছে, এটা মটরশুঁটি, ডাল জাতীয় ফসল হচ্ছে মটরশুঁটি। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও আপনাদের যে আমরা যে ডিটেলসটা বলছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, কমেন্ট করলে আপনার তো পয়সা লাগছে না, তা কমেন্টটা আপনারা করেন না কেন? অবশ্যই কমেন্ট করবেন ভাই। কমেন্ট করলে কি বোঝা যায় কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমার ঠিক হচ্ছে। তো অবশ্যই এটা এডুকেশন চ্যানেল, কমেন্টটা অবশ্যই আপনারা এডুকেশনের উপরে করবেন আশা রাখি। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। চন্দ্রগ্রহণ হয় নতুন চাঁদের দিন, একটি পূর্ণিমার দিন, অর্ধচন্দ্রের দিন, এ ও বি উভয়। বাবা, আমি তো মনে করলাম চন্দ্রগ্রহণ হয় সেই সূর্য মাঝখানে থাকে না পৃথিবী মাঝখানে থাকে, সেটাই কোন লাইনে কোনটা থাকে সেটা দেবে মনে হচ্ছে, কিন্তু এখানে তো প্রশ্ন বলছে চন্দ্রগ্রহণ হয়। তো এটা তো সহজ উত্তর, চন্দ্রগ্রহণ হয় সবসময়, পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়, একটি পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে, ওয়াদেওয়াড়ার শাসক ছিলেন মহীশূর রাজা, ত্রিভঙ্কর রাজ্যের রাজা, বিজয়নগর, কোনোটি নয়। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে আপনার যে 23 দাগের প্রশ্নটা আছে, এই 23 দাগের সঠিক উত্তরটা হবে কিন্তু মহীশূর রাজা। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। 16 ইয়ার্ড হিট শব্দটি ব্যাপক ব্যবহার করা হয় কোন খেলার মধ্যে? এই পোলো, হকি,
বেসবল আর ব্যাডমিন্টন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 24 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর করে প্রশ্নটা তৈরি করেছেন, কিন্তু প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে হকি আছে, হকি কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাব। একটি দাবাবোর্ডে কটি বর্গক্ষেত্র থাকে? তো দাবাবোর্ড তো আপনারা অবশ্যই দেখেছেন, এখানে 36, 48, 64, 72, 64টা দাবাবোর্ডে বর্গক্ষেত্র থাকে। আমরা যেটা দেখব যে প্রশ্নটা, এবার সেই প্রশ্নটা আমরা একটু ওপর দিকে তুলব। ওপর দিকে তোলার পরে আমরা দেখব এখানে যে প্রশ্নটা আছে 24 দাগ পর্যন্ত আমরা কিন্তু প্রশ্ন দেখেছি। তো আমরা এবার 25 দাগ পর্যন্ত প্রশ্ন দেখেছি, এবার আমরা 26 দাগতে প্রশ্ন দেখব। তো এখানে 26 দাগের যে প্রশ্নটা আছে সেটা কী প্রশ্ন আছে? গ্র্যান্ড স্লাম শব্দটি এর মানে কিসের সঙ্গে যুক্ত? এই যে শূন্যস্থান আছে, এখানে কিসের সঙ্গে যুক্ত? বিলিয়ার্ডস, দাবা, ক্রিকেট, ব্রিজ ও টেনিস। তো আপনাদের কিন্তু একদিন আমি বলে দিয়েছি, এই গ্র্যান্ড স্লাম মানে সবচেয়ে বিখ্যাত একটা পুরস্কার, এই গ্র্যান্ড স্লাম। এই গ্র্যান্ড স্লাম এইটা কিন্তু কিসের সঙ্গে যুক্ত? তো এখানে 26 দাগের প্রশ্ন কী হবে? তো এই 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই গ্র্যান্ড স্লাম কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত, ব্রিজ ও টেনিস। অর্থাৎ এই যে ডি আছে, এই ডির দাগটা কিন্তু এখানে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 27 দাগের প্রশ্ন চলে যাব। যদি আর এডুকেশন স্কুলের প্রশ্নগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদি আর এডুকেশন স্কুল আপনাকে ভালো বোঝায় তাহলে অবশ্যই ফোন করবেন 85 339 82 506। কেন নাম্বারটা আপনি ফোন করবেন? কারণ আপনি সবসময় মনে রাখবেন যে এখানে আপনি ফোন করলে আপনি শুধু মানে কথা বলতে পারবেন না, এখানে যাবতীয় হেল্পগুলো আপনাকে করা হবে। তো সরাসরি কথা বলুন এই নাম্বারে 85 339 82 506। তারপরে দেখুন 28 দাগের প্রশ্ন আছে, মানুষের কিডনিতে যে পাথর তৈরি হয় তার মধ্যে থাকে কি থাকে? 28 দাগের সঠিক উত্তর কী হবে? ক্যালসিয়াম অক্সালেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট। তো এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সিদ্ধাগ আছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 29 দাগের প্রশ্ন। ভারতের জন্য সবচেয়ে উপযুক্ত অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি আর পারমাণবিক শক্তি। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌরশক্তি, এটা কিন্তু সবচেয়ে মানে সবচেয়ে বড় উপযুক্ত অপ্রচলিত শক্তির উদাহরণ সৌরশক্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 30 দাগের প্রশ্ন আছে, আন্তর্জাতিক আদালতে বিচারক থাকেন। তো এটা কমন প্রশ্ন। আন্তর্জাতিক আদালতে কিন্তু সবসময় এখানে 10, 15, 20, 25 আছে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 15 জন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 31 দাগের প্রশ্ন দেখব, ক্লোরোফিলের ভূমিকা কী? জলের শোষণ, আলোর শোষণ, CO2 শোষণ আর কোনোটিই নয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই ক্লোরোফিল এটা কোথায় থাকে? তো এটা কিন্তু উদ্ভিদ দেহে থাকে ক্লোরোফিল। আর যাদের দেহে ক্লোরোফিল থাকবে তারা কিন্তু সরাসরি খাদ্য তৈরি করতে পারবে। তাদের কিন্তু খাদ্য কিনে খেতে হবে না, সরাসরি মানে যদি আপনার দেহে ক্লোরোফিল থাকে তাহলে সরাসরি আপনি খাদ্য তৈরি করতে পারবেন। যদিও আপনি মানুষ, তো কিছু প্রাণীর মধ্যে কিন্তু এই ক্লোরোফিল থাকে, কিন্তু ক্লোরোফিল থাকে অ্যাকচুয়াল উদ্ভিদদের দেহে, কারণ তারা কিন্তু নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। এখন এই ক্লোরোফিলের কাজ কী হয়? ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যের আলো থেকে সরাসরি তার ফোটন কণা, সূর্যের আলো যে ফোটন কণা থাকে সেই কণাটাকে সরাসরি কী করে? ক্লোরোফিল গ্রহণ করে, মানে নিয়ে কিন্তু তাদের খাদ্য তৈরির কাজে লাগায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে ক্লোরোফিল থাকে কিন্তু কোথায়? উদ্ভিদের কোথায় থাকে? তো উদ্ভিদের সবসময় সবুজ অংশে কিন্তু এই ক্লোরোফিল থাকবে। সবুজ অংশ কোনটি? তো পাতা, তাহলে পাতায় থাকবে ক্লোরোফিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ক্লাস 10 ভালো করে পড়া থাকে, কেমিস্ট্রি এই সায়েন্স অর্থাৎ বিজ্ঞান যদি আপনার ভালোভাবে পড়া থাকে, জীববিজ্ঞান যদি ভালোভাবে পড়া থাকে, তাহলে কিন্তু আপনি এটা সঠিক উত্তর করতে পারছেন, মানে ভালোভাবে আপনি বুঝতে পারছেন। এবং যদি আপনার 11, 12-এও আপনার যদি সায়েন্স থাকে এবং সেখানে যদি বায়োলজি, বোটানি থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা করতে পারবেন। আর এইসব বিষয়ে আপনি জানতে পারবেন, কারণ এখানে কিন্তু অনেক কিছু ঘুরিয়ে প্রশ্ন আসে। তো সেই প্রশ্নের উত্তর আপনি সমাধান করতে পারবেন। তো এখানে ক্লোরোফিলের ভূমিকা কি? আলো শোষণ করা। আবার মনে রাখবেন, ভালো করে বলছি, যে সবুজ উদ্ভিদই একমাত্র ক্লোরোফিল থাকে। তো প্রাণীদেহে ক্লোরোফিল থাকে না, তো কিছু প্রাণীর ক্লোরোফিল আছে, সেটা হচ্ছে আপনার ব্যতিক্রম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 32, হার্বিসাইড হলো রাসায়নিক যা নিয়ন্ত্রণ করে ছত্রাক, আগাছা, নিমেটোড আর পোকামাকড়। তো দেখবেন বাবা কাকারা দেখবেন কিছু সময় আছে, বাবা কাকারা যদি আপনার চাষবাস করে তাহলে দেখবেন চাষবাসের সময় কিন্তু বলে, দেখবেন আমি আজকে ঘাস মারা তেল দিয়ে এসেছি জমিতে, হ্যাঁ, এটা কিন্তু বলে, আপনারা দেখবেন মাঝে সাঝে এরকম বলে। তো এইখানে সেটাই কিন্তু হার্বিসাইড হলো রাসায়নিক যা নিয়ন্ত্রণ করে এই আগাছানাশক কিন্তু হার্বিসাইড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বিদ্যাক হবে সঠিক উত্তর। আর যাদের জমি ক্ষেত করার কোনো জমি ক্ষেত করার অভ্যাস নেই, বা আপনারা জমি সম্পর্কে জানেন না যারা দেখছেন, তো তারা মানে মনে রাখবেন হার্বিসাইড হলো আগাছানাশক। 33 দাগের প্রশ্ন আছে, জেমস বন্ড একটি চরিত্র যা তৈরি করেছেন ইয়ান ফ্লেমিং, প্যারি মাসন, আগাথা ক্রিস্টি, ওয়াল্ড হাউস। এখন আমি এই জেমস বন্ড এই সম্পর্কে আপনাদের দুটো কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। এই চরিত্রটা কীভাবে তৈরি হয়েছে, মানে অ্যাকচুয়াল আপনি যখন বড় হবেন দেখবেন আপনার একটা সময় আসবে যখন আপনি বুঝতে শিখবেন, মানে 10-12 বছরের পর থেকে যখন আপনার মনে হবে, তখন আপনার মনে হয় যে
আমি যদি একটা রিয়েল হিরো হতে পারতাম, রিয়েল হিরো বলতে কি, আমরা অ্যাকচুয়ালি শরৎচন্দ্রের উপন্যাস পড়েছি সব্যসাচী। সব্যসাচী কাকে বলে? শরৎচন্দ্রের একটা উপন্যাসে পড়েছি সব্যসাচী নাম, মানে সব্যসাচী বলে একটা চরিত্র আছে। সেই সব্যসাচী কাকে বলে? যার দুহাত সমান চলে, তাকে সব্যসাচী বলে। অ্যাকচুয়াল সেরকম একটা রিয়েল হিরো, শুধু দুহাত চলে না, সঙ্গে তার মুখ চলে, এবং সে যে কোনো প্রতিকূলতা থেকে আপে উঠতে চেষ্টা করে, আপগ্রেড হয়। যত প্রতিকূলতা আসুক না কেন, সে কিন্তু ঠিক তার পথে চলে গেছে সেই প্রতিকূলতাকে কিন্তু জয় করে। তো এরকম একটা রিয়েল হিরো যার নাম কিন্তু জেমস বন্ড। আর সেই চরিত্রটা কিন্তু সৃষ্টি এই ইয়ান ফ্লেমিং, যিনি কিন্তু এর দাগে আছেন। এই ইয়ান ফ্লেমিংয়ের জীবনীর নামই কিন্তু জেমস বন্ড। অর্থাৎ এই যে ইয়ান ফ্লেমিং, ইনি যে কী প্রতিকূলতার মধ্যে তিনি উঠেছেন আর কীভাবে যে উঠেছেন, সেটাই কিন্তু আপনার এই জেমস বন্ড চরিত্রে পাওয়া যায়। আর এই ইয়ান ফ্লেমিং সম্পর্কে আমি কিন্তু আমার একটা ক্লাসে যথেষ্ট আলোচনা করে দিয়েছি। আজকেও আমি বলতাম যদি না ক্লাসটা বড় হয়ে যেত, কারণ ইয়ান ফ্লেমিং যদি প্রথম দিকে থাকতো, আমি ইয়ান ফ্লেমিংয়ের এই জীবনীটা, জেমস বন্ডের জীবনীটা আপনাদের না বলে পারতাম না। আপনি যত শুনবেন তত আপনার মনে থাকবে। তো যাই হোক, 33 দাগের সঠিক উত্তর কিন্তু এর দাগ, ইয়ান ফ্লেমিং। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। একটি মানচিত্রের রেখা যেখানে চাপ সমান হয় তাকে বলা হয় দ্রাঘিমাংশ, অক্ষাংশ, আইসোবার, আইসোটোপ। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আইসোবার বলা হয়। একটি মানচিত্রের রেখা যেখানে চাপ সমান থাকে তাকে বলা হয় আইসোবার। এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাবো। নিচের কোনটি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে? এখানে আছে ম্যান্ডামাস, হেরিয়াস কর্পাস, কৌ ওয়ারেন্টো, আর কোনোটি নয়। তো এখানে সুন্দর প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কিন্তু নতুন প্রশ্ন। দেখুন, নিচের কোনটি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে? ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে হেভিয়াস কার্পাস, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, হেভিয়াস কর্পাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল কিন্তু 35টা প্রশ্নের যথাযথ উত্তর আমরা কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা যে ইংরেজি প্রশ্ন বলেছিলাম সেই ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো ইংরেজি প্রশ্নের সমাধান করতে আমাদের ইংরেজি প্রশ্নে যেতে হবে। তো আমরা চলে এসেছি ইংরেজি প্রশ্নের প্রথম পেজে। দেখুন এখানে যে প্রশ্নটা আছে, 1 দাগের প্রশ্ন, আমরা কী আছে এখানে ডেসক্রিপশন আছে, এই ডিরেকশন আছে, ডিরেকশনটা আমরা একটু পড়ে নেবো। এই ডিরেকশনটা কী আছে সেটা আমরা আগে দেখব, তারপরে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তো ডিরেকশন এখানে কী আছে? তো এখানে ডিরেকশন আছে কিন্তু, ইন দিস কোশ্চেন সাম সেন্টেন্স আর গিভেন, ব্ল্যাঙ্কস টু বি ফিল্ড উইথ অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফর অল্টারনেটিভ আর সাজেস্টেড ফর ইস কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অর্থাৎ এখানে যে নির্দেশটা দিয়েছে তার মধ্যে দেখাচ্ছে 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলোতে উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করুন। যার কিছু ফাঁকা জায়গা দেওয়া আছে, এই যে ফাঁকা জায়গা দেওয়া আছে 1 থেকে 3 মধ্যে, এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ দিয়ে আপনি পূরণ করুন। এখন সেই শব্দগুলো কিন্তু নিচে দেওয়া আছে, এই পোস্টের মধ্যে দেওয়া আছে, 4টি অপশন দেওয়া আছে, এগুলো কিন্তু নির্দেশ করছে। সঠিক বিকল্পটা বেছে নিন আর কি, 4টির মধ্যে কোনটা সঠিক হবে সেটা বার করে নিন। তো সেটা বেছে নিয়ে আপনি লিখুন। তো এখানে আপনার 1 দাগের প্রশ্ন কী হবে? তো 1 দাগের প্রশ্ন আছে, দ্য ড্যাশ ইফেক্ট অফ suitably chosen film on children's minds contact cannot be overestimated। তো এখানে আমি আপনাদের কথা প্রথমে একটা কথা বলে রাখবো। দেখুন, আমি ইংরেজি মাস্টারমশাই না, এবং ইংরেজি আমরা পড়াই না, আমি ইংরেজি পড়াই না, ইংরেজি আমি খুব কম জানি। জাস্ট আপনাদের সুবিধার্থে, মানে আপনারা যাতে না ভুল বোঝেন, মানে এই যে প্র্যাকটিস সেটটা আমি করাচ্ছি তার ইংরেজি প্রশ্নটা কী আমার অসুবিধা করলো, আপনাদের প্রশ্নটা কিন্তু দেখাই দেওয়ার জন্য আমি এই প্রশ্নের উত্তরটা করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা সেইভাবে মানিয়ে নেবেন। আর ইংরেজি ভুলটা আশা করি ধরবেন না, নিজেরা যদি মনে করেন যেটা ভুল সেটাকে আপনারা সংশোধন করবেন। ইংরেজিটা আমি খুবই কম জানি, আমি কিন্তু আজকে আপনাদের সুবিধার্থে ইংরেজিটা দেখাচ্ছি। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 10 দাগের, তো 1 দাগের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা জানবো, তবে তার আগে এখানে যেগুলো আছে, মানে এই যে 1 দাগের যেটা পড়লেন, এই 1 দাগের প্রশ্নটা কী আছে সেটা হচ্ছে, উপযুক্তভাবে নির্বাচিত শিশুদের মনের প্রভাব। এই জায়গায় যে এটা আছে, উপযুক্তভাবে নির্বাচিত শিশুদের মনের প্রভাব অনুমান করা যাবে না চলচ্চিত্রের, মানে কোন চলচ্চিত্রের মাধ্যমে? চলচ্চিত্রের মাধ্যমে অনুভব করা যাবে না। তো এগুলো মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এখানে যে এডুকেশন আছে, এডুকেটিভ, অর্থাৎ এখানে যে এর দাগ আছে, এর দাগ হবে সঠিক উত্তর, অর্থাৎ শিক্ষামূলক, এটা কিন্তু এর সঠিক উত্তর। আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। 2 দাগের প্রশ্ন যেটা আছে, দেখুন এখানে প্রশ্ন আছে, এ নাম্বার অফ সেন্টেন্স ইন দ্য কান্ট্রি থিঙ্ক দ্যাট দে আর অন দ্য ড্যাশ অফ মেজর ব্রেক থ্রু। তো এই মানে অর্থাৎ দেশের অনেক বিজ্ঞানী মনে করেন যে তারা একটি বড় অগ্রগতির ওপরে আছে। তো এখানে এই জায়গায় অপশানে কী হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2 দাগ আছে, এই থ্রেশহোল্ড, এটা কিন্তু এর সঠিক উত্তর। 2 দাগের বিদ্যাক হবে সঠিক উত্তর, থ্রেশহোল্ড। আমরা চলে যাবো 3 দাগের এই প্রশ্ন আছে, এই দেখুন একটা শূন্যস্থান দিয়ে, ফ্রম দ্য ক্যাম্পিংস হ্যাভ বিন ইউজড টু বাই মেডিকেল সাপ্লাইজ, ফুড অ্যান্ড
এডুকেশনাল মেটেরিয়ালস। তো এখানে প্রচার অভিযান থেকে চিকিৎসা সরবরাহ, খাদ্য এবং শিক্ষার উপকরণ ব্যবহার করা হয়েছে। তো এই শূন্যস্থানটা এখানে কী বলা হবে, মানে সেখানে কী দেওয়া হবে, শূন্যস্থানে কী বসবে? তো এখানে শূন্যস্থানে বসবে কিন্তু এই জায়গাটা যে প্রসিডার্স আছে, প্রসিডস, এই প্রসিডস কিন্তু এখানে বসবে। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু প্রসিডস, অর্থাৎ আই। এখানে 3 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দ্য প্রসিডস। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন আছে, ইন দ্য কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজেন দ্য হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এইখানে কিন্তু 4টে অপশান দেওয়া আছে, একটা ওয়ার্ডের 4টে মানে দেওয়া আছে। যেটা আপনার সবচেয়ে মানে সঠিক মানে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি আপনি খুঁজে বার করুন। এখানে 4 দাগের প্রশ্ন আছে কিন্তু জিনিয়াস। জিনিয়াস কথার অর্থ কী? জিনিয়াস কথার অর্থ কিন্তু আপনার উদার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু লিবারেল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, লিবারেল। এই কথাটার অর্থ কিন্তু উদার। এখানে আছে রিগার্ড, রিগ্রেড। রিগ্রেড মানে গ্রেড কথার অর্থ হচ্ছে মহান, তা রিগ্রেড, রিগ্রেড কথার অর্থ হচ্ছে সম্মান। অর্থাৎ এখানে আপনার রিগ্রেড সম্মান হলে এখানে আপনার কোনটা সঠিক উত্তর হবে? তো এখানে 5 দাগের যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু সঠিক উত্তর আপনার এখানে রেসপেক্ট, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। মানে এখানেও রেসপেক্ট করা মানে সম্মান করা। আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। তো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব, তারপর 6 দাগের প্রশ্নটা সমাধান করব। তো এখানে 6 দাগের প্রশ্ন, তো এখানে 6 দাগের প্রশ্ন, কোয়ারেল মানে ঝগড়া করা। তো এর মধ্যে যেগুলো আছে তাতে দেখুন যে ঝগড়া করা, কোয়ারেল মানে ঝগড়া করা। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে ডিসপুট। ডিসপুট হচ্ছে এখানে সঠিক উত্তর, সিদ্ধাক। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে ডিরেকশন দেওয়া আছে কি 7 থেকে 8, 7-8 প্রশ্নের উত্তরগুলো এখানে ডিরেকশন দেওয়া আছে। ইন দিস কোশ্চেন চুজ দ্য অপোজিট ওয়ার্ড মিনিং টু দ্য গিভ ওয়ার্ড। অর্থাৎ এখানে আপনার 7 এবং 8-এর যে ওয়ার্ড দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড আপনাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ। এখানে আছে সাইন্ট। সেন্ট মানে সেন্ট মানে হচ্ছে আপনার সাধু, এরকম হয়। সেন্ট 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 আপনার এটা হয় এর সেন্ট এর কথার মানে হচ্ছে সাধু, সাধু। এখানে তাহলে ঠিক অপোজিট ওয়ার্ড অসাধু হবে। তো অসাধু, এখানে এর সঠিক উত্তর যদি অসাধু হয় তাহলে এর মানে কোনটার, মানে এই অপশান যেগুলো আছে অপশানের মধ্যে কোনটি এর সঠিক উত্তর হবে? তো এখানে এখানে সম্ভবত এটা হবে এর সঠিক উত্তর, সিদ্ধাক। এটাই মানে মনে হচ্ছে এটাই হবে সঠিক উত্তর, সাধু পাপী। এটা মনে হচ্ছে এটার এইটা, এই যে সিদ্ধাক হবে সঠিক উত্তর, এই কথার অর্থ হচ্ছে পাপী, পয়কার পয়দেরকে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 8 দাগের প্রশ্নে। এই জায়গায় যে 8 দাগের প্রশ্ন আছে, এই 8 দাগের প্রশ্নের আমি উত্তরটা করতে পারছি না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, 8 দাগের প্রশ্ন উত্তর আমি করতে পারছি না। ইংরেজি আমি একটু কম জানি, এটা আমি স্বীকার করি সবসময়। তো 8 দাগের প্রশ্ন উত্তরটা আপনারা অবশ্যই আলোচনা করে দেবেন। আর একটা বিষয়, আপনাদের ইংরেজিটা কেন দেখাচ্ছি, শুধুমাত্র আপনারা যেন এই প্র্যাকটিস সেটটার থেকে ইংরেজিটা না মিস করেন, তাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু পারলে এটা কিন্তু মিস করে যেতাম, কিন্তু আমি মিস করিনি। আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থের জন্য আমি করেছি। যদি ভুল হয় অবশ্যই আপনারা সেই চোখে দেখবেন, কোনো খারাপ কোনো কমেন্ট করবেন না। আর যদি আপনারা ইংরেজিটা জানেন, এই 8 দাগের উত্তরগুলো সহজ জানেন, যদি আপনি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনারা রিকভার করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 9 দাগের প্রশ্নে। তো এখানে 9 দাগের প্রশ্ন আছে, ওয়ান হু স্টুডিস ম্যানকাইন্ড। তো তার আগে এখানে যে ডিরেকশন আছে 9 এবং 10, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা লেখা আছে সেই ওয়ার্ডের মানে যে সেন্টেন্সটা, যে এখানে যে সেন্টেন্সটা লেখা আছে, নয় থেকে যে সেন্টেন্সটা লেখা আছে তার এক কথায় প্রকাশ। আমরা যেরকম এক কথায় প্রকাশ বলি বাংলায়, সেরকম এক কথায় প্রকাশ আপনাকে করতে হবে। বাংলায় যেমন এক কথায় প্রকাশ করি সেরকম কিন্তু এক কথায় প্রকাশ। এখানে বলছে কি ওয়ান হু স্টাডিজ ম্যানকাইন্ড, অর্থাৎ মানে যিনি মানবজাতি অধ্যয়ন করেন তাকে বলা হয় কিন্তু অ্যানথ্রোপোলজি, মানে নৃবিজ্ঞান টাইপের প্রশ্ন উত্তর হবে। এখানে দেখুন এই যে এখানে কী আছে, এখানে আপনার এই দেখুন অ্যানথ্রোপোলজিস্ট আছে, নয় এই সিদ্ধাক হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট অর্থাৎ নৃবিজ্ঞান সম্পর্কীয়, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন আছে, অ্যান ওপিনিয়ন কান্ট্রি টু পপুলার বিলিফ। অর্থাৎ 10 দাগের যে প্রশ্নটা আছে, এই 10 দাগের এটা বাংলা মানে হচ্ছে জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে একটি মতামত। এই কথাটার মানে এক কথায় প্রকাশ কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু আপনার এই যে বিদ্যাগ আছে, এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। মানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এখানে জনহিতৈষী বলবো, জনহিতৈষী, হিরেসি অর্থাৎ জনহিতৈষী, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস। তো আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, পেশা প্রবেশ থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে সমাধান করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর কি করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনাদের
মনে হয় যে আরও প্রশ্ন দরকার, তাহলেও কিন্তু আপনারা ফোন করবেন 85 39 82 506। এছাড়াও এই যে আপনাদের সামনে যে প্রশ্নটা করলাম আমরা, এর 2 নম্বর পেজ, এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রিজনিংয়ের ক্লাসগুলো কিন্তু করাবো। এছাড়াও এই যে এখানে অঙ্ক আছে, এই অঙ্কের ক্লাসগুলো করাবো। তো এগুলো সব আপনারা দেখতে পাবেন। তো তার জন্য আপনারা কী করবেন, তার জন্য আপনারা ফোন করুন আর দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হয় পরে ক্লাসে, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।